আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি মোহাম্মদ সাবিত আলম বলছি, ময়মনসিংহ বিভাগ থেকে। আমি বর্তমানে আপনাদের সকলের প্রিয় ভূত চট্টগ্রামের একজন মডারেটর হিসেবে কাজ করছি। তো আজকে আমি আপনাদের সামনে যে ঘটনাটি নিয়ে এসেছি, সেই ঘটনাটি আমাকে কালেক্ট করে দিয়েছেন লুনা আপু। উনি বর্তমানে ইউএস প্রবাসী এবং ওনাদের বাসার পাশে ওনাদের একজন প্রতিবেশী আছে, প্রতিবেশী দম্পতি। ওনার নাম হচ্ছে সুফিয়ান সাহেব। সুফিয়ান সাহেব পেশায় হচ্ছেন একজন ডক্টর। উনি আমাকে যেভাবে বলেছেন ঘটনাটি, যে এই ঘটনাটি ওনাদের সাথে ঘটে আজ থেকে প্রায় মোটামুটি 11-12 বছর আগে, অর্থাৎ 2013-14-15 এরকম একটা সময়ের ভেতরে ঘটে। উনি পেশায় একজন ডক্টর। তো একজন ডক্টর হওয়ার সত্ত্বেও ওনার আসলে জিন বা ফেরেশতা উপরওয়ালার প্রতি বা আল্লাহর উপরে মানে খুবই বিশ্বাস ছিল। কিন্তু বেশিরভাগ যে ওনার চিন্তাধারা ছিল সেটা ছিল বৈজ্ঞানিক। উনি আসলে তাই বিশ্বাস করতেন যেটা উনি চোখে দেখতে পারতেন, এছাড়া উনি তেমন কোনো কিছু একটা বিশ্বাস করতেন না। কিন্তু তারপরেও মানুষের জীবনে এমন এমন কিছু ঘটনা ঘটে যেগুলির মাধ্যমে আসলে আমরা বুঝতে পারি যে সব ঘটনার ব্যাখ্যা হয় না। তো এমনই একটি ঘটনা উনি আজকে আমাকে বলেছেন। উনার ভাষ্যমতে তখন উনি মাত্র লাহোর থেকে ইসলামাবাদের দিকে ট্রান্সফার হয়েছেন সরকারি একটি হসপিটালে। ওই সময়ে ইসলামাবাদে একটা ধর্নার সিজন চলছিল আর কি, হরতালের মতো কিছু একটা চলছিল, সরকারি বা পলিটিক্যাল কোনো একটা ইস্যু নিয়ে। তো যখন উনি সেখানে বদলি হয়ে যান, এর 2-1 দিনের ভেতরে ধর্নাটা শেষ হয়ে যায়। তো একদম শুনশান হয়ে যায় সম্পূর্ণ হসপিটাল বা আশেপাশের এরিয়াগুলি। এর মাঝখানে ওনার ট্রান্সফারটা হওয়ার পরে ম্যানেজমেন্ট যেটা ছিল সরকারি ম্যানেজমেন্ট হসপিটালের, ওনারা ওনার জন্য মানে সুফিয়ান সাহেবের জন্য নর্মালি কোনো সরকারি কোয়ার্টারের ব্যবস্থা তখনও করতে পারেন নাই। ওনারা ওনাকে একটা প্রাইভেট বাসার ব্যবস্থা করে দেন, মানে ব্যক্তি মালিকানাধীন বাসার ব্যবস্থা করে দেন, যেখানে ওনাকে 1 মাসের জন্য থাকতে হবে, 1 বা 2 মাস। বাকি এরপরে ওনাকে সরকারি একটা কোয়ার্টার ব্যবস্থা করে দেওয়া হবে বলে বলা হয়। তো ওনারা সেখানে শিফট হন। শিফট হওয়ার পরে ঘরটার বর্ণনা দেন উনি আমাকে। ঘরটা ছিল মোটামুটি 1 স্টোরির বিল্ডিং এবং ঘরের সামনে অনেক বড় একটা লন। লনের মাঝামাঝি বিভিন্ন রুম যেগুলি আছে, সেই রুমের সামনে যে দরজাগুলি, এগুলো বিশাল বিশাল বড় বড় দরজা, মানে দেখলেই যেন কেমন একটা গা ছমছম অনুভূতি আসে। অনেক পুরাতন একটা জায়গা, আর শহর থেকে মোটামুটি বেশ ভালো একটা শুনশান নীরব স্থানের ভিতরে সেই বাসাটি ছিল। তো ওনারা সেখানে শিফট হন। শিফট হওয়ার পরে সুফিয়ান সাহেব ওনার কাজে মনোযোগ দেওয়া শুরু করেন। তো একদিন এমন একটা সময় আসে যে উনি রাতের বেলা বাসায় ফেরেন। তখন ওনার বাবা মা এবং ওনার ওয়াইফ প্লাস ওনার একটা ছেলে ছিল, তারা এই বাসায় মূলত থাকতো। এখানে আসলে বলে রাখা ভালো যে সুফিয়ান সাহেবের ওয়াইফ যে ছিলেন, উনিও তখন ডক্টরই ছিলেন, কিন্তু বাচ্চার খেয়াল রাখার জন্য বা বাচ্চার দেখাশোনা করার জন্য উনি তখন একটা ব্রেকের মধ্যে ছিলেন। তো সেদিন যখন ওনারা রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করলেন, শেষ করার পরে বাচ্চা ছেলে যেটা আছে ওকে ওর রুমে শুতে দেওয়া হলো, ওনার মা বাবাও নিজেদের রুমে শুয়ে পড়লেন। তখন রাতের বেলা যখন হাজবেন্ড ওয়াইফ এর সাথে কথা বলছে, তখন সুফিয়ান সাহেবের ওয়াইফ ওনাকে বললেন কি যে, আপনি কি জানেন যে এই বাসাটার মধ্যে হয়তো কোনো একটা সমস্যা আছে? তখন সুফিয়ান সাহেব বললেন কি যে, কি সমস্যা? আসলে বাসাটা পুরাতন হওয়া যদি কোনো সমস্যা হয়, তাহলে হ্যাঁ, এই বাসায় অবশ্যই সমস্যা আছে। তো উনার ওয়াইফ কিছুটা রেগে গিয়ে বললেন কি যে, আমি কি, তোমার কি মনে হয় আমি কি এরকম টাইপের কোনো মহিলা যে শুধু শুধু অকারণে এই ধরনের কথাগুলো বলবো? আমার কথা তো তুমি শোনো আগে। এরপরে সুফিয়ান সাহেব জিজ্ঞেস করলেন ওনার ওয়াইফকে যে, কি ঘটনা বলো। উনি বলেন কি, বাসায় যেন কেমন একটা অদ্ভুত অনুভূতি হয়। কেমন একটা অদ্ভুত অনুভূতি, এটা বোঝানো যাবে না আসলে। আমি যখন রান্না করি রান্নাঘরে, তখন মনে হয় কি আমার সাথে সাথে কেউ আমার আশেপাশে ঘোরাফেরা করছে, বা যখন আমি ঘরের ভিতরে কোনো জায়গায় হাঁটাচলা করি, তখন মনে হয় কি আমার আশেপাশে কেউ হাঁটাচলা করছে। লনের সামনে যে ঘরগুলি আছে, যেগুলোর দরজা মোটামুটি প্রায় বন্ধ, অনেকগুলো রুম, তো এতগুলো রুম তো আমাদের আসলে ব্যবহার করতে হয় না। তো এই রুমের ভিতরে আমার মনে হয় কোনো কিছু শব্দ পাওয়া যায়, বা কেউ দৌড়াদৌড়ি করছে। আমি মাঝে মাঝে দেখি কি যে লম্বা আলখাল্লা পরিহিত কোনো একটা মানুষ, আমার কল্পনা কি না আমি জানি না আসলে,
কিন্তু অদ্ভুত একটা অনুভূতি হয়, বাতাসের শব্দেও কেমন জানি একটা অদ্ভুত শব্দ আসে। তো তখন সুফিয়ান সাহেব বললেন কি যে সবচেয়ে বড় অদ্ভুত কি জানো? তো ওনার স্ত্রী জিজ্ঞেস করলেন যে কি? উনি বলেন কি, তোমার মতো ডক্টর এই ধরনের কথা বলছে, যে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছে, সে যখন এই ধরনের কথাগুলো বলে, সেটা হচ্ছে সব থেকে বড় অদ্ভুত। এর থেকে অদ্ভুত আর কিছু নাই। তো ওনার স্ত্রী তখন আর কোনো কিছু বলেন না। উনি বলেন কি যে আচ্ছা ঠিক আছে, চলো আজকে শুয়ে পড়ি, কালকে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। তুমি তো সবকিছু মজা হিসেবেই নিয়ে নাও, তুমি তো আর কোনো কিছু সিরিয়াসলি নাও না। তো এখন ঘুমানোর টাইম হয়েছে, চলো ঘুমাই, কালকে তোমার সকালে অফিস আছে, তো কালকে সকালে তোমার সাথে এই বিষয়ে কথা বলবো। কিন্তু সুফিয়ান সাহেব কি করলেন, এই বিষয়টা আসলে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। উনি চিন্তা করলেন যে সকালবেলা আর এগুলো নিয়ে কথা বলবো না, আমি হচ্ছে ডিরেক্ট অফিসে চলে যাব। তো রাত্রে ওনারা লাইট বন্ধ করে দিলেন। ওনাদের দুইজনেরই অভ্যাস ছিল কি, ওনারা লাইট বন্ধ করে ঘুমাতেন অন্ধকার রুমে আর কি, কোনো লাইটই থাকতো না, ডিম লাইটও না। তো রাতের বেলা হঠাৎ করে একটা শব্দে সুফিয়ান সাহেবের ঘুমটা ভেঙে যায়। তো উনি যখন ঘুম থেকে উঠে ওনার মোবাইল ফোনের লাইটটা জ্বালালেন, তখন উনি দেখতে পারলেন কি যে ওনাদের যেই ড্রেসিং টেবিল আছে, সেই ড্রেসিং টেবিলের উপর থেকে একটা ফুলদানি, খুব সুন্দর একটা ফুলদানি ছিল, কাঠের ফুলদানি, শখ করে কেনা ওনাদের, অনেক দামি একটা জিনিস, ওটা ভেঙে পড়ে আছে নিচে। তো উনি কি করে উঠলেন, উঠে হচ্ছে ফুলদানিটার কাছে গেলেন। তো উনি যখন ফুলদানিটার কাছে গেলেন, তখন ওনার ওঠার শব্দ শুনে আর হচ্ছে লাইটের আলো দেখে ওনার ওয়াইফও সজাগ হয়ে যান। উনি হচ্ছে ওনার ওয়াইফ সুফিয়ান সাহেবকে বলেন কি যে ফুলদানিটা ভাঙা অবস্থায় দেখে বলেন কি যে রাতের বেলা তুমি উঠেই ফুলদানিটা ভেঙে ফেললা, অনেক দামি একটা জিনিস ছিল, খুব শখ করে কিনছিলাম, এটা ভাঙলা কিভাবে তুমি? তো সুফিয়ান সাহেব চিন্তা করলেন কি, এখন যদি আমি বলি ওকে এই কথা যে এটা নিজে থেকেই ভেঙে গেছে, তাহলে হচ্ছে রাত্রেবেলা সে যে কথাগুলো বললো, এই কথাগুলো আরো ক্ল্যারিটি পেয়ে যাবে তার কাছে, আরো কনভিনিয়েন্ট হয়ে যাবে। সো এই জিনিসগুলো আমি তাকে আর না বলি এখন। উনি হচ্ছে ওনার ওয়াইফকে বললেন কি যে হ্যাঁ, এটা আসলে আমি ওয়াশরুমে গিয়েছিলাম, তো ওয়াশরুম থেকে আসার সময় আমার হাত লেগে ভুলে এটা পরে ভেঙে গেছে, চিন্তা করো না, আমি সরি, রিয়েলি সরি, তোমার এটা আমি আরেকটা কিনে দেবো তোমার। তো এরপরে হচ্ছে উনি শুয়ে পড়লেন এবং ভাবতে থাকলেন যে অনেক বড় বাসা, অনেক পুরাতন বাসা, হয়তো বা ইঁদুর টাইপের কিছু থাকে, বা হচ্ছে ছোটখাটো যে কোনো কিছু, বিড়াল টিড়াল ঢুকতে পারে বাসার ভেতরে, পরে ভেঙে যেতেই পারে, নট এ বিগ ডিল। তো উনি কি করলেন, সকালবেলা ঘুম থেকে উঠে ওনার ওয়াইফ যখন ওনার সাথে এই বিষয়ে কথা বলতে চাইলেন, উনি টোটালি ইগনোর করলেন আর বললেন কি যে আমার হসপিটাল আজকে প্রচুর চাপ আছে, আমি আজকে এই ধরনের জিনিসগুলো নিয়ে কথা বলতে পারবো না, আই এম রিয়েলি সরি, আই নিড টু গো। তো উনি চলে গেলেন অফিসে। তো অফিস থেকে যখন উনি ফিরলেন বাসায় রাতের বেলা, তখন উনি দেখলেন কি যে যেহেতু সকালবেলা উনি ওনার ওয়াইফের সাথে কথাগুলো বলেন নাই, তো ওনার ওয়াইফ কিছুটা হচ্ছে নাখোশ এবং হচ্ছে মেয়ে মানুষ যেরকম করে মুখ ফুলিয়ে বসে থাকা, রাগ করে, তো উনি ওইভাবেই বসে আছেন, কথাবার্তা বলছেন না। তো ওনার মুডটাকে একটু ঠিক করার জন্য উনি কি করলেন, উনি বললেন কি যে চলো আমরা রাতের বেলা আজকে ডিনার করে আসি বাইরে থেকে। তো সুফিয়ান সাহেব ওনার আব্বু আম্মুকে অনেকবার বললেন যে হচ্ছে চলো আমরা ডিনার করে আসি বাইরে থেকে। তো যেহেতু ওনার আব্বু আম্মু বাহিরের খাবার খুব বেশি একটা পছন্দ করেন না, সেহেতু হচ্ছে ওনারা কোনোভাবেই রাজি হন না। ওনারা বলেন কি তুমি তোমার ওয়াইফ আর হচ্ছে ছেলেকে নিয়ে চলে যাও, সমস্যা নাই কোনো, আমরা বাসাতেই থাকি। তো উনি কি করলেন, ওনার ওয়াইফকে বললেন যে রেডি হও, ছেলেকে রেডি করতে বললেন এবং বললেন কি যে আমি গাড়িতে ওয়েট করছি, তোমরা চলে আসো। তো কিছুক্ষণ আমাদের রেডি হয়ে ওনার ওয়াইফ এবং ওনার ছেলে চলে আসলো। ওনারা বাইরে গিয়ে ডিনার টিনার সবকিছু করে আসলেন বাসায়। তো বাসায় আসার পরে উনি যখন হচ্ছে বাহির থেকে ঘরের চাবি দিয়ে দরজাটা খোলার চেষ্টা করলেন, রুম মানে ডোরটা, তো উনি দেখলেন কি ভেতর থেকে দরজাটা লক করা, মানে ভেতর থেকে সিটকিনি লাগানো। তো উনি অনেকবার নক করার পরে মোটামুটি প্রায় 5-6 মিনিট পর ওনার বাবা এসে দরজাটা খুললেন এবং খুলে ওনাদেরকে দেখে বললেন কি যে বাবা তুমি একটু আমাদের রুমের ভেতরে আসো। আর ওনার ওয়াইফকে বললেন কি যে মা তুমি হচ্ছে বাবুকে নিয়ে রুমে যাও, তোমরা ফ্রেশ হও। তো সুফিয়ান সাহেব ভাবলেন কি যে ওনার বাবা ওনাকে এমন কিছু বলতে চাচ্ছেন যেটা আসলে উনি মানে ছেলে বউয়ের সামনে বলতে চান না। তো এই কারণে উনি কি করলেন, ওনার ওয়াইফ এবং ছেলেকে পাঠিয়ে দিলেন নিজেদের রুমে এবং উনি চলে গেলেন মা বাবার রুমে। তো উনি যখন মা বাবার রুমে গেলেন, তখন উনি দেখলেন ওনার মা অলরেডি নামাজ পড়ছেন। তো ওনার বাবা একটু দূরে নিয়ে ওনাকে বসালেন এবং আস্তে আস্তে কথা বলছেন যে মানে যেন ওনার মায়ের নামাজে কোনো সমস্যা না হয়। তো কথা বলছেন কি বাবা, এই ঘরটাতে কিছু তো একটা আছে। তো সুফিয়ান সাহেব জিজ্ঞেস করলেন যে কি আছে, আর তুমি দরজা এভাবে লাগাই রাখছিলে কেন, আমার কাছে তো চাবি ছিল, আমি তো বাইরে থেকে লক করেই গেছিলাম। তো ওনার বাবা বললেন কি যেই মুহূর্তে তোমরা বাসা থেকে বের হইলা এবং আমরা শুনলাম যে তোমার গাড়ির সাউন্ড হচ্ছে, গাড়িটা চলে গেল, তখন এই
প্রায় 5-6 মিনিট পর থেকেই ঘরের প্রতিটা দরজায় নক করার আওয়াজ। 3 থেকে 4 বার, 5 থেকে 10 বার এরকম নক করতেই আছে। কখনো হচ্ছে লনের দরজায়, কখনো ওয়াশরুমের দরজায়, কখনো আমাদের রুমের দরজায়, কখনো মেইন দরজায়, কখনো বা হচ্ছে জানালার স্টিলের যেই জানালা আছে ওই স্টিলের জানালাতে এরকম নক করা শুরু হয়ে গেছে। তো এই নক করার অবস্থা দেখে আমি কি করি, বাসার যত ধরনের দরজা জানালা আছে সবকিছু আমি লক করে দিই। তো কথা বলতে বলতে এমন সময় ওনার আম্মুর নামাজটা শেষ হয়ে যায়। তো ওনার আম্মুর নামাজটা শেষ হলে ওনার আম্মু হচ্ছে এই কথাগুলোর ভেরিফিকেশন করলেন, ক্ল্যারিটি প্রদান করলেন যে না, সুফিয়ান সাহেবের বাবা যে কথাগুলো বলছিলেন সেই কথাগুলো সম্পূর্ণ সত্য। তো এরপরে সুফিয়ান সাহেবের বাবা বললেন কি যে দেখো, আমরা যতদিন এই বাসায় আছি, বেশি দিন হয়তো বা থাকতে হবে না, কিন্তু যতদিনই আছি আমাদের উচিত যে হচ্ছে আয়াতুল কুরসি এবং কুল সূরা পড়ে পড়ে আমাদের শরীর বন্ধ করে রাখা বা হিসার করে রাখা। তো উনি বললেন কি যে তোমরা কি আদৌ এই জিনিসগুলোতে বিশ্বাস করো এখনো, জিন ভূত টাইপের কোনো কিছু? তখন ওনার বাবা বললেন কি যে দেখো, জিন বলতে তো আমাদের পৃথিবীতে অবশ্যই কিছু একটা আছে, এবং উপরওয়ালা হচ্ছে কোরআন শরীফে বলেই দিয়েছেন জিনের কথা। সুতরাং আমরা তো এই ধরনের কোনো কিছু নেগলেক্ট তো করতে পারি না। তো আমাদের সাথে কোনো কিছু হয় নাই, বাট এরকম তো আমরা মাঝে মধ্যেই শুনি যে অনেকের সাথে জিনের বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে, তাই না? তো আমাদের সাথে হতে কতক্ষণ? আর তুমি একটা জিনিস বলো, তোমরা যে বাহিরে গেলা, ঘরের ভেতর আর কে ছিল? কেউই তো নাই। তুমি তো দরজা লক করেই গেলা, তাহলে বাহির থেকে কে আসবে যে এতবার দরজা নক করবে, এতবার জানালায় নক করবে, বলো? তো সুফিয়ান সাহেব ওনার বাবার কথা শুনে সেখান থেকে চলে গেলেন, এবং উনি চলে এসে ভাবছিলেন যে আসলেই তো আব্বু যে কথাগুলো বলছে কথাগুলো তো সত্যি, কারণ এভাবে তো হঠাৎ করে দরজা কে নক করবে, ঘরের ভেতরে তো কেউ ছিল না। উনি এগুলো ভাবতে লাগলেন। এরপরে হচ্ছে উনি এসে ওনার ওয়াইফকে আর কোনো কিছু এই ধরনের জিনিসগুলি বলেন না। তো উনি তখন চিন্তা করলেন কি যে আচ্ছা ঠিক আছে, মাথাটা ফ্রেশ করার জন্য একটু চা খাওয়া যাক। উনি যখন রুমের দিকে যাচ্ছেন তখন হচ্ছে উনি শুনতে পারলেন কি যে রান্নাঘরে মহিলা মানুষ যখন কাজকর্ম করে বা চলাফেরা করে, যখন ওই টাইমে যেরকম একটা সাউন্ড হয় না, ওরকম একটা সাউন্ড উনি রান্নাঘরে শুনতে পারলেন। তো উনি তখন রান্নাঘরে গিয়ে দেখলেন কি যে ওনার স্ত্রী চুলাতে কিছু একটা বসিয়েছেন এবং উনি হচ্ছে ওটা নাড়াচাড়া করছেন। তো উনি ওনার ওয়াইফকে বললেন কি যে দেখো, আমার তো খুব চা খেতে ইচ্ছা করছে, চা খাওয়ার মুড হচ্ছে খুব, তুমি একটু 1 কাপ চা বানায় প্লিজ আমার রুমে নিয়ে আসো না। তো উনি এই কথা বলে রুমে চলে গেলেন। রুমে চলে যাওয়ার পরে উনি যে দৃশ্যটা দেখলেন সেটা দেখে তো উনি একদম অবাক। উনি রুমে দেখলেন কি ওনার স্ত্রী ড্রেসিং টেবিলের সামনে বসে এখন পর্যন্ত নিজের মেকআপটা মানে ধুচ্ছেন বা মেকআপটা ক্লিন করছেন। তো এমন টাইমে উনি ওনার স্ত্রীকে এই অবস্থায় দেখে ওনার হাত থেকে মোবাইলটা পড়ে গেল, এবং উনি ওনার স্ত্রীকে কিছু না বলেই রান্নাঘরের দিকে ছুট লাগালেন। তো ওনার হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার শব্দ হওয়ার কারণে ওনার ওয়াইফও দেখলেন যে পেছনে এসে উনি দাঁড়ালেন এবং হম্বি তম্বি করে রুম থেকে বেরিয়ে গেলেন। তো তখন ওনার ওয়াইফও ওনার পেছন পেছন আসলেন। উনি তখন মানে সুফিয়ান সাহেব যখন রান্নাঘরে গেলেন তখন দেখলেন রান্নাঘরের লাইটও বন্ধ, এবং আসবাবপত্র জিনিসপত্র বা থালা বাটি বাসন কোসন যাই আছে সবকিছুই ঠিক জায়গাতেই রয়েছে। কিন্তু এখানে একটা জিনিস একটু ডিফারেন্ট, হুইচ ইজ চুলাটা তখনও হচ্ছে একদম তাতানো গরম। ওনার মা উনি আসার পর থেকে দেখছেন নামাজ পড়ছেন, রাত্রেবেলা রান্না বান্নার মানে আগেই করা ছিল, খাওয়া দাওয়া ওনাদের শেষ। ওনার স্ত্রী এসে চুলা চালান নেই, তাহলে চুলা কেন গরম? উনি তখন ওনার স্ত্রী যখন ওনাকে জিজ্ঞেস করলেন যে হচ্ছে কি ব্যাপার, আপনি এরকম হম্বি তম্বি হয়ে হচ্ছে এখানে কি করতেছেন, তখন ওনার ওয়াইফ উনি বললেন কি যে না তেমন কিছু না, তুমি তো মেকআপ ঠিক করতেছিলা, তো হচ্ছে আমার চা খেতে ইচ্ছা করতেছিল, সেই কারণে আমি চা খেতে আসলাম। পরে হচ্ছে ওনার স্ত্রী জিজ্ঞেস করলেন তোমার মোবাইল পড়ে গেল কিভাবে? উনি বললেন কি যে মাথাটা হঠাৎ করে একটু ঘুরে গিয়েছিল, তো এই কারণে ফোনটা পড়ে গেছে, তো এই কারণে আমি ফোনটা তুলতে জেনে যদি আমার মাথাটা ঘোরানি দেয়, তো এই কারণে চা বানাতে আসছিলাম। আসলে ওনার ওয়াইফকে উনি টোটাল ঘটনাটা বলেন না। যাই হোক, সেদিনের মতো দিন পার হয়ে যায়। এরপর দিন যখন উনি হচ্ছে রাত্রেবেলা সন্ধ্যার দিকে কাজ শেষ করে যখন উনি চলে আসেন বাসায়, তখন দেখেন কি লনে 2টা বাচ্চা খেলাধুলা করছে বাসার লনে। তো উনি ভাবলেন হয়তো কোনো প্রতিবেশীর বাচ্চা হবে, বা হচ্ছে বাসায় কেউ মেহমান টেহমান এসেছেন। বাচ্চাগুলোর চেহারা ওনার কাছে খুবই আনফ্যামিলিয়ার মনে হলো। উনি শুরুতে ভাবছিলেন এটা হয়তো ওনার ছেলে, কিন্তু উনি কাছে গিয়ে দেখেন যে না, এটা ওনার ছেলে না। তো এরপরে উনি ঘরের ভেতরে গেলেন। উনি যখন ড্রেস চেঞ্জ করছিলেন তখন উনি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার, বাসায় কি কোনো গেস্ট এসেছে নাকি?
তো ওনারাই বললেন তো যে না, বাসায় তো কোনো গেস্ট আসেনি। এরপরে উনি বললেন কি যে তাহলে বাহিরে যে বাচ্চা খেলছে, এই বাচ্চা দুইটা কার? তো ওনার ওয়াইফ বললেন কি আমাদের লনের ভিতরে দরজা বন্ধ করা, বাচ্চা আসবে কোত্থেকে, কি বলে? তো উনি তখন বললেন কি যে তোমার যদি বিশ্বাস না হয় তুমি আমার সাথে চলে দেখো বাচ্চা আছে কিনা। তো এরপরে সুফিয়ান সাহেব যখন ওনার স্ত্রীকে নিয়ে লনের দিকে গেলেন, তখন উনি লনে আর কোনো বাচ্চা দেখতে পেলেন না। উনি লনের প্রত্যেকটা দরজা খুলে দেখলেন, গাছ গাছালি যেগুলি ছিল টবের বড় বড় গাছ গাছালি, সেগুলোর পেছনে উনি খুঁজে কিছুক্ষণ দেখলেন, কিন্তু উনি কাউকে দেখতে পেলেন না। উনি তখনও ভাবছিলেন যে বাচ্চাগুলো হয়তো বা লুকিয়ে আছে, কিন্তু কোথাও উনি খুঁজে পান নাই। যাই হোক, এরকম দিন যাচ্ছিল। তো এরপরে একদিন কি হলো, 2 দিন পরে সুফিয়ান সাহেবের ছোট ভাই আসলেন ওনার বাসায়। এসে এর মাঝখানে একটা কথা আমি আসলে স্কিপ করে গেছি, সেটা হচ্ছে কি এই ঘটনাগুলো হওয়ার পর থেকে সুফিয়ান সাহেব ওনার ছেলেকে মানে ছেলের দাদা দাদির কাছে, অর্থাৎ নিজের মা বাবার কাছেই শুতে পাঠাতেন। কারণ হচ্ছে এরকম একটা ঘরের মধ্যে যদি বাচ্চার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তো সমস্যা। তো যাই হোক, এর মাঝখানে সুফিয়ান ভাইয়ের ছোট ভাই যখন আসেন, তখন উনি বলেন কি উনি নতুন একটা বিজনেস স্টার্ট করছেন। তো এই বিজনেসের ফিতা কাটার উদ্বোধন যেটা আছে, ওই উদ্বোধনটা উনি ওনার মা বাবাকে দিয়ে করাতে চান। তো সুফিয়ান সাহেব চিন্তা করেন কি আমার ভাই এতদিন পরে আসছে, এই বাসাগুলোর সমস্যা আসলে ওকে বলার দরকার নেই। আর যেহেতু সে একটা বিজনেস স্টার্ট করছে, মা বাবাকে চাচ্ছে যে উদ্বোধন করুক, তো এটা তো আসলে অবশ্যই যেতে দেওয়া উচিত মা বাবাকে। তো উনি মা বাবাকে বললেন যে আচ্ছা ঠিক আছে তোমরা যাও, তাহলে আমরা দেখি কি করা যায়। যাই হোক, ওনার মা বাবা সেদিন থেকে চলে গেলেন, বাসাটা একদম খালি হয়ে গেল। তো এরপরে একদিন ওনারা রাতের বেলা এখন ওনাদের নিজেদের ছেলেকে নিয়েই ঘুমাতেন। তো ওনার মা বাবা যখন চলে গেলেন, এর পরদিন যখন উনি অফিস গেলেন, উনি অফিস থেকে এসে দেখলেন কি যে ওনার ওয়াইফ আর ওনার ছেলে দুইজনই লনের বাহিরে ভয়ে একদম গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছেন। তো উনি যখন গিয়ে জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, তোমরা এখানে এভাবে দাঁড়ায় আছো কি কারণে? তখন ওনার ওয়াইফ এসে বললেন কি ওনার ওয়াইফ আর ওনার বেবি ছেলে যেটা আছে, দুইজন ওনার পেছনে লুকিয়ে গেলেন এসে। তো উনি ওনার ওয়াইফকে জিজ্ঞেস করেন যে কি ব্যাপার, তোমরা এরকম করছো কি কারণে? ওনার ওয়াইফ বলেন কি যে দেখো বাচ্চার খেলনা এগুলো সবগুলো অটোমেটিক অন হয়ে গেছিল, সবগুলো ব্যাটারি চালিত খেলনা অটোমেটিক অন হয়ে গেছে, এগুলো কিন্তু খুব সাউন্ড করতেছিল এবং অদ্ভুত অদ্ভুত সাউন্ড করতেছিল, মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে গেছে। ওনার ওয়াইফ এত অস্থির ভাবে এবং এত দ্রুত কথাগুলি বলছিলেন, বোঝা যাচ্ছিল যে উনি খুবই টেন্সড এবং ওনার প্যানিক অ্যাটাকের মতো একটা অবস্থা চলে আসছিল। উনি তখন ওনার ওয়াইফকে কিছুটা সামলে উত্তর দিচ্ছিলেন এবং একটু রাগও করছিলেন যে বাচ্চার সামনে এগুলো তুমি কেন বলতেছো এভাবে, বাচ্চাটা তো ভয় পাবে। তো উনি এরপরে ওনার ওয়াইফকে বললেন কি যে দেখো আচ্ছা সমস্যা নেই, যতদিন না পর্যন্ত মা বাবা আসে আমি ততদিন পর্যন্ত হসপিটাল থেকে ছুটি নিয়ে নিচ্ছি, আমি থাকবো বাসায়। তো ওনার ওয়াইফ তাতেও রাজি হন না, বলেন কি না না আমি বাসায় এক মুহূর্ত থাকতে পারবো না। তো এরপরে সুফিয়ান সাহেব কি করলেন, চিন্তা করেন ওদেরকে নিয়ে কিছুটা লং ড্রাইভে যাওয়া যাক, হয়তো বা পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে। তো এরপরে উনি কি করলেন, ওনার ওয়াইফ আর বাচ্চাটাকে নিয়ে লং ড্রাইভে গেলেন। কিছুটা অবস্থার উন্নতি হলেও যখন ঘরের কাছে ওনারা আসলেন, তখন দেখলেন ওনার ওয়াইফ কোনোভাবেই ঘরের ভিতরে যেতে যাচ্ছেন না। তো উনি আর কোনো উপায়ন্ত না দেখে উনি ম্যানেজমেন্টকে ফোন দিলেন, ফোন দিয়ে বললেন কি যে আমরা এই ঘরে থাকতে পারছি না, বিকজ উই আর নট কমফোর্টেবল। উনি এই ঘটনাগুলি বলেননি যে ঘরটাতে প্রবলেম আছে বা জিন ঘটিত কোনো সমস্যা, কারণ অনেকেই অনেক উল্টাপাল্টা চিন্তা করতে পারে যে ডক্টর হয়ে এই ধরনের কথাবার্তা বলে। তো যাই হোক, উনি আর কিছু বলেননি। তো ম্যানেজমেন্টকে বললেন যেহেতু উই আর আনকমফোর্টেবল, সো ম্যানেজমেন্ট বললো কি আচ্ছা ঠিক আছে, উই আর লুকিং টু ইট, আমরা খুবই দ্রুত 3 দিনের মধ্যে আপনাকে কোনো একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি, মিনওয়াইল প্লিজ স্টে পুট। তো যাই হোক, সেদিন রাতের বেলা যখন ওনারা ঘুমাচ্ছিলেন, ওনার ছেলেকে মাঝখানে রেখে ওনারা ঘুমাচ্ছেন এবং মোটামুটি প্রায় 4টার মতো অবস্থা হবে রাতের বেলা। এটা সেই 3 দিনের ঘটনা, যেই 3 দিনের মাঝখানে তাদেরকে ফ্ল্যাটটা চেঞ্জ করে দেওয়ার কথা ছিল। তো মোটামুটি 4টার দিকে কি হলো, ওনার ছেলের চিৎকার ওনাদের ঘুম ভেঙে গেল। তো উনি ঘুম থেকে উঠে দেখলেন ওনার ছেলে নিচে ফ্লোরে শুয়ে আছে। তো এই তো অবাক যে কি ব্যাপার, আমাদের দুইজনের মাঝখান থেকে এই ছেলে গিয়ে ফ্লোরে কিভাবে থাকলো। তো উনি যখন ছেলের কাছে গেলেন, তখন দেখলেন কি ছেলের শরীরটা কাঁপছে, হি ইজ অ্যাকচুয়ালি লিটারালি হি ওয়াজ শিভারিং, এমন একটা অবস্থা ছিল, সে কাঁপছে। এবং যখন উনি ওনার ছেলের মাথায় হাত দিলেন, তখন দেখলেন কি ছেলেটার খুবই জ্বর, মারাত্মক জ্বর। তো উনি কি করলেন, উনি যেহেতু একজন ডক্টর, ওনার বাসায় মেডিসিন ইনজেকশন এই ধরনের সবকিছুই থাকে, উনি জ্বরের একটা খুবই বেশি জ্বরের যে ইনজেকশন গুলি দেওয়া হয় ওরকম একটা ইনজেকশনে ছেলেকে পুশ করলেন। ইনজেকশন পুশ করার পরে উনি যখন ছেলেকে ধরে উপরে বিছানায় আনলেন, তখন ওনার ছেলের পায়ে হাত দেওয়ার সাথে সাথেই ওনার ছেলে চিৎকার দিয়ে উঠলো। তো উনি কি করলেন, ছেলের পায়ের থেকে পায়জামাটি একটু উপরের দিকে নিয়ে আসতেই দেখলেন কি ছেলের পায়ে বড় বড় আঙ্গুলের
লাল লাল ছাপ। ওনার ভাষ্যমতে ওনার ছেলে মার্শাল্লাহ ভালোই ফর্সা, তো পায়ের মধ্যে একবারে লাল লাল হাতের ছাপ, আর হাতগুলি স্বাভাবিক মানুষের থেকে অনেক বড় বড় হাত, নর্মাল হাত মতো না। তো ওনার ছেলেকে উনি ঘুম পাড়িয়ে দিলেন। সকালবেলা যখন জিজ্ঞাসা করা হলো ওকে ওঠার পরে যে তুমি নিচে কিভাবে গেলা, ও বললো কি বাবা আমার মনে হচ্ছিল কি কেউ আমার দুই পা ধরে এত জোরে টান দিয়েছে আমাকে নিচে ফেলে দিচ্ছে। তো ছেলে এটাও দেখালো যে তার মাথার পেছনে পর্যন্ত ব্যথা। সুফিয়ান সাহেবও দেখতে পারেন যে ছেলের মাথার পেছনে আসলেই ফুলে গেছে। তো উনি চিন্তা করছিলেন কি এই বাসায় তো এভাবে থাকা সম্ভব হচ্ছে না। তো ওনারা রাত জাগতে শুরু করলেন, চিন্তা করলেন পরের দিন রাত জাগবো। তো এর মাঝখানে সেদিনই দুপুরবেলা সুফিয়ান সাহেবের ওয়াইফ নিজেদের রুমে বসে ওনার বোনের সাথে ফোনে কথা বলছিলেন, ছেলেটাও নিচে বসে বসে খেলছিল, এবং সুফিয়ান সাহেব বাইরে টিভির রুমে বসে বসে টিভি দেখছিলেন। তো এমন টাইমে উনি শুনতে পেলেন কি রান্নাঘর থেকে বাসন ফালানোর একটা সাউন্ড, জুড়ে ছিটকে ফেলার একটা সাউন্ড, এবং হজবরল ভাবে না, বাসনগুলি একটার পর একটা পড়ছে, একটু পর আরেকটা পড়ছে, মোটামুটি 2-3 সেকেন্ডের গ্যাপে গ্যাপে একটা পড়ছে। এই শব্দ শুনে ওনার ওয়াইফ ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে সুফিয়ান সাহেবের দিকে তাকালেন এমন একটা প্রশ্নবোধক চিহ্ন নিয়ে যে কি ব্যাপার, কি হইতেছে এগুলা, তুমি কিছু জানো কিনা। তো সুফিয়ান সাহেব ওনার ওয়াইফ এবং ওনার ছেলেকে ইশারা করে ঘরের ভেতরে যেতে বললেন। ওনারা ঘরের ভেতরে চলে গেলেন। সেদিন রাতের বেলা এরপর দিন রাতের বেলা 3 নাম্বার দিন, যেদিন ওনাদের বাসাটা চেঞ্জ করার আগের রাত একবারে। তো উনি রাতের বেলা ম্যানেজমেন্টকে কল দিয়ে শুনলেন কি যে ম্যানেজমেন্ট এখনো বাসার ব্যবস্থা করতে পারেন নাই এবং ওনাদের নাকি আরো 2টা দিন এখানে থাকতে হবে। তো সুফিয়ান সাহেব তো চিন্তায় পড়ে গেলেন। তো এরপরের দিন রাতের বেলা 3টার দিকে ওনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়লো। তো উনি যখন ওয়াশরুমে গেলেন তখন ওনার মনে হলো কি যে ওয়াশরুমের ভেন্টিলেটর দিয়ে কেউ ওয়াশরুমের ভেতরে তাকিয়ে আছে। উনি হাত মুখ ধুয়ে যখন ভেন্টিলেটরটার দিকে তাকালেন, এখানে একটা জিনিস আসলে বলে রাখা উচিত, সেটা ওয়াশরুমের যে ভেন্টিলেশনটা ওটা বারান্দাকে কানেক্ট করে এবং বারান্দাটা অনেক বড়। তো ভেন্টিলেটর দিয়ে তাকালে বারান্দাটা দেখা যায় আর কি, লকড একটা বারান্দা। তো উনি যখন ভেন্টিলেটর দিয়ে তাকালেন ওনার তো চোখ ছানা পড়া। প্রায় এত বড় বারান্দায় প্রায় 50-60টার উপরে একদম কালো এবং বড় মানুষ, ছেলে মানুষ, পুরুষ মানুষ হাঁটাচলা করছে পুরো বারান্দা দিয়ে, এবং যে যেদিকেই হাঁটাচলা করতে থাকুক সবার নজর সেই ভেন্টিলেটরের দিকে। উনি কি করলেন, ভেন্টিলেটরটা ক্লোজ করে দিলেন, ক্লোজ করে চুপ করে রুমে আসলেন, এবং উনি ওয়াশরুম থেকে রুমে আসার প্রায় 5-6 মিনিটের মধ্যে আজান দিল। আজান দেওয়ার সাথে সাথে উনি কি করলেন, ওনার ওয়াইফ এবং ছেলেকে ঘুম থেকে উঠালেন এবং বললেন কি তোমরা কোনো কথা বলবো না, একদম চুপ করে আসো, আমি যা বলি তাই করো। তো ওনার ওয়াইফ ওনার ছেলে তখনও ঘুম, ওনার ওয়াইফ ওনার ছেলেকে কোলে নিয়ে গাড়ির ভেতরে এসে ঢুকলেন। গাড়িটা উনি সুফিয়ান সাহেব স্টার্ট করলেন এবং এরপরে উনি ডিরেক্ট একটা হোটেলে গিয়ে চেক ইন করলেন এবং উনি ম্যানেজমেন্টকে জানিয়ে দিলেন যে আমরা এই ঘরে আর স্টে করতে পারবো না। তখন উনি ম্যানেজমেন্টকে সবগুলো ঘটনা আসলে খুলে বলেন। ম্যানেজমেন্ট বলে যাচ্ছে ঠিক আছে, আপনাদের হোটেলের যে বিলটা আছে সেটার খরচ আমরাই দিব, সমস্যা নেই, আর 2-1 দিনের ভেতরে আমরা সরকারি কোয়ার্টারের ব্যবস্থা করতেছি, না হলে আমরা অন্য একটা জায়গার ব্যবস্থা করি। 2-1 দিন পরে ওনাদেরকে অন্য একটা জায়গায় ব্যবস্থা করে দেওয়া হলো। তো এরপর থেকে সুফিয়ান সাহেবের সাথে ওরকম কিছু হয় নাই, কিন্তু উনি এটা এখনো চিন্তা করেন ওই বাসার কাছে দিয়ে যদি এখন ওনার কখনো যেতে হয়, উনি চিন্তা করেন কি যে ওনার মনের ভেতরে একটা ভয়ানক অনুভূতির সৃষ্টি হয়। এছাড়া উনি ভাবেন কি যে এই বাসার ইতিহাসটাই বাকি, জানতে তো পারলাম না, বা জানার কোনো সাহসও ওনার ভেতরে আসলে নাই। উনি চিন্তা করেন এখন যে এই বাসায় এখন কে আছে, তাদের সাথে কি হচ্ছে। তো খুবই ভয়ানক একটা পরিস্থিতি। উনি আমাকে বলেন কি যে শুনতে হয়তো বা এত ভয় নাও লাগতে পারে, কিন্তু যে ব্যক্তি এই অবস্থার মধ্যে দিয়ে গেছে সে আসলে একমাত্র বুঝতে পারে যে কেমন লাগতে পারে এরকম একটা বাসায় থাকাকালীন। তো এই ছিল আপনাদের জন্য আমার কালেক্ট করা আজকের ঘটনা। ভালো লাগলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, আর যদি ভালো না লাগে আমাকে ক্ষমা করবেন। আবারও কথা হবে অন্য কোনো সপ্তাহে অন্য কোনো নতুন ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় লিসেনার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ সিফাত আলম, ফুড ডক্টরের একজন মডারেটর। আজ আমি আপনাদের সামনে নতুন একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন স্পেন প্রবাসী আসমা আন্টি। তো আসমা আন্টির ব্যাপারে আগে বলে নিই। আসমা আন্টির বয়স প্রায় 70 বছরের কাছাকাছি হবে। তো
তো উনি স্পেন থেকে আমার সাথে ঘটনাটি শেয়ার করেছেন। তো আমি ঘটনাটি মানে আসমানটির ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করছি আপনাদের বোঝার সুবিধার জন্য। তো ঘটনার ভেতরে ভুল ত্রুটি থাকলে দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সরাসরি আমি ঘটনায় চলে যাচ্ছি। আমার নাম আসমা। আমি বর্তমানে স্পেনে থাকি। স্পেনে চলে আসার কোনো নির্দিষ্ট ইচ্ছা বা পরিকল্পনা তো আমার ছিল না কখনো। নিজের দেশ ছেড়ে আসার কোনো ইচ্ছা কারোর কখনো থাকে না, কিন্তু আমাকে আসলে আসতে বাধ্য হতে হয়েছে। এর পেছনে রয়েছে লম্বা একটি ঘটনা, এবং এটা এরকম না যে ছোট একটি ঘটনা বা খুব কম সময় ধরে চলা। ঘটনাটি আমার জীবনের সাথে অনেক বেশি জড়িয়ে গিয়েছিল এবং অনেক লম্বা সময় যাবত আমার সাথে ঘটনাটি ঘটে। তো আমি শুরু থেকেই শুরু করি। আমার পারিবারিক অবস্থা বেশ ভালো ছিল, মানে যতটুকু বলা যায় যে একটা মানুষের লাইফস্টাইল মানে একটু হাই হওয়ার জন্য যতটুকু ধন সম্পদ থাকা দরকার আমার তার থেকেও বেশি ছিল বলা চলে। যখন যা মন চাইতো তাই করতে পারা, বাসায় কাজের লোকের অভাব না থাকা, নিজেদের বড় বাসা থাকা, তারপর যখন কোথাও ঘুরতে মন চায় তখন ড্রাইভারকে সাথে নিয়ে বেরিয়ে যাওয়া, এরকম ছিল আর কি আমার পারিবারিক অবস্থা। তো দেখতে শুনতে আমি মোটামুটি ভালোই ছিলাম, মানে অনেকেই বিয়ে করার জন্য প্রস্তাব দিয়েছিল। আমার বিয়ে হয় যার সাথে, তার পরিবার আসলে অতিরিক্ত ভালো থাকায় আমার বাবা মা তার সাথে আমার বিয়ে দেন। তো বিয়ের পর আমি যখন শ্বশুর বাড়িতে যাই, আমি তাদের ব্যবহারে বলতে গেলে একরকম মুগ্ধ হয়ে যাই। আর আমার শাশুড়ি, আমার শ্বশুর সবাই আমাকে, তারা দুজনেই নিজের মেয়ের মতো করে ভালোবাসতেন। আর আমার যে ননদগুলো ছিল তারা আমাকে মানে নিজের বোনের মতো ভালোবাসতো। আর শ্বশুরবাড়ির আত্মীয় স্বজন যারা ছিল তারাও বেশ ভালো ছিল, তাদের সাথেও আমার বেশ ভালো একটা সম্পর্ক ছিল। তারা মাঝে মাঝে আমার বাসায় আসতেন, আমাদের বাসায় আসতেন, তারপর আমরা কথাবার্তা বলতাম, মাঝে মাঝে আমরাও তাদের বাসায় ঘুরতে যেতাম। এভাবেই আমার জীবনটা খুব সুন্দর চলে যাচ্ছিল। আমার হাজবেন্ড তখন একটা মানে নিজের একটা বিজনেস ছিল তার। সেই বিজনেস থেকেও মোটামুটি বেশ ভালো পরিমাণ টাকা পয়সা তিনি ইনকাম করতেন। মানে আমাদের মানে চলতে কোনো ধরনের কোনো সমস্যাই হতো না। মানে আমরা বেশ মানে ভালো একটা লাইফ লিড করতাম, অনেকটা লাক্সারিয়াস বলা চলে। তো বিয়ের প্রায় 1.5 বছর পর আমার প্রথম সন্তানের জন্ম হয়। আমার প্রথম সন্তানটি ছিল ছেলে সন্তান। তো আমার বাসায় যখন মানে আমার পরিবারে যখন ছেলে সন্তানের জন্ম হয় তখন আমার পরিবারের সবাই তো মানে আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, ননদেরা এটা তো খুবই খুশি হয়েছিল। কিন্তু আমার যে আত্মীয় স্বজন গুলো ছিল মানে শ্বশুর বাড়ির দিক থেকে, তারা তো বাসায় আসতেন আমার ছেলেকে দেখার জন্য, দোয়া করে যেতেন, জিনিসপত্র নিয়ে আসতেন, কিন্তু তাদের চেহারা দেখে মনে হতো কি তারা মানে মনে মনে বেশ নাখুশ। এখন এটা আমি কেন বললাম, এটা বলার পিছনে অবশ্যই কারণ আছে। তো কারণটা আপনারা জানবেন, সমস্যা নেই। তো তারা নাখুশ থাকতো কারণ আমাদের শ্বশুর বাড়ির পরিবারের দিক থেকে, আত্মীয় স্বজনের দিক থেকে, মানে আমার মনে হয় বা আমি যতটুকু তখন জানতাম যে আমার ছেলেই প্রথম ছেলে, বাকি সবার ফ্যামিলিতে ছিল মেয়ে। যেমন আমার হাজবেন্ডের যে মানে মামা ছিল বা যারাই ছিল সবার পরিবারে মেয়ে সন্তান ছিল, ছেলে সন্তান ছিল না বললেই চলে, না বরাবর। তো আমার সন্তান জন্মের পর থেকে তারা আর কি এরকম মানে কিছুটা মনে হয় মনের মধ্যে হিংসা পুষে রাখতো। তো দেখতে দেখতে কিছুটা সময় গেল, আমার ছেলেটার বয়স একটু বাড়লো, এই 1 বছরের মতো হবে। তো এই 1 বছর হবে যখন, তখন থেকে আমি একটা আনইউজুয়াল জিনিস খেয়াল করতে থাকলাম। প্রথম যেদিন শুরু হয়েছিল সেই ঘটনাটা আমি বলি। একদিন সকালবেলা আমি আমার বাসায় একটা কলিং বেল শুনতে পাই। তো কলিং বেল শুনতে পেয়ে আমি বাইরে দেখতে যাই যে কে আসছে। তো দরজাটা যখন আমি খুলি তখন আমি দেখি যে আমার বাসায় কলিং বেলের সামনে মানে সরি দরজার সামনে একটা কুকুর দাঁড়ানো। কুকুরটার মানে মুখ এবং চোখ সেলাই করা, আর তার শরীরের মধ্যে প্রচুর জখম। এত জখম আর সেলাই করা অবস্থা দেখে আমি তো মানে ভয় পেয়ে যাই যে কি হচ্ছে এসব। তার শরীরের বিভিন্ন জায়গায় প্রচুর কাটা দাগ ছিল, আর তার শরীরের বিভিন্ন জায়গায় চামড়া উঠানো ছিল, মাথায় অনেক জখম ছিল, কান কাটা ছিল, লেজ কাটা ছিল, তারপরে পা মানে থেতলে যাওয়া অবস্থায় ছিল। আর সবচেয়ে অবাক করার ব্যাপার তার চোখ এবং মুখ সেলাই করা। তা আমি তো এটা দেখে প্রচন্ড ভয় পাই। তো তার কিছুক্ষণের মধ্যেই যখন আমি এই দৃশ্য দেখলাম, আমি সাথে সাথে দরজা আটকে দিই ভয়ে।
তো তার কিছুক্ষণের মধ্যে আবার কলিং বেলে আওয়াজ আসে। আমি দরজা খুলে দেখি যে আমার কাজের মানে যে মহিলাটা ছিল উনি আসছেন। উনি এসে আমাকে বলেন যে, আপা এই কুকুর এখানে কই থেকে আসলো, আর এটার এত খারাপ অবস্থা কেন? তখন আমি তাকে বললাম, আমি জানি না, এটাকে আমার খুব ভয় লাগতেছে, তুমি যে কোনো ভাবে এটাকে মানে বাসার বাইরে ছেড়ে দিয়ে আসো। তো সেও তো ভয়ই পাচ্ছে। তো হচ্ছে এক লোক ছিল যে হচ্ছে আমাদের এখান থেকে মানে ময়লা কালেক্ট করতো, ট্রাশ কালেক্ট করতো আর কি। তো উনি আসেন, ওনাকে দিয়ে ওটাকে হচ্ছে বাইরে পাঠিয়ে দিই। তো তারপরের দিনই আবার হচ্ছে মানে তারপরের দিন না, ওই দিনই হচ্ছে রাতের বেলা আমি আমার বাসার সামনে ওই কুকুরটাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখি। তো বেশ ভয় পাই আমি। আমার মাথায় সারাদিন এই জিনিসগুলো ঘুরতে থাকে, কোনো কাজে আমি কনসেন্ট্রেট করতে পারছিলাম না, মনোযোগ দিতে পারছিলাম না। এরপর এই জিনিসটা মানে আস্তে আস্তে আরো বাড়তে থাকে। কোনোদিন দেখা যায় মৃত কাক পড়ে আছে, কোনোদিন মৃত ছাগল দেখা যায়, কোনোদিন বিড়াল দেখা যায়, কোনোদিন কুকুর দেখা যায়। এরকম প্রত্যেক দিনে একটা না একটা কিছু দেখা যেত, এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার হচ্ছে তাদের প্রত্যেকের হচ্ছে চোখ এবং মুখ সেলাই করা থাকতো। আর পাখি যেগুলো ছিল যেমন কাক, এগুলো হচ্ছে মানে ঠোঁটগুলো ছিদ্র করে সেলাই করা, আর চোখগুলো তো নর্মালি সেলাই করা, ঠোঁটগুলো ছিদ্র করে সেলাই করা। মানে এইগুলো আমাদের জন্য এত কমন হয়ে গেছিল যে এখন আর আস্তে আস্তে দেখতে 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 তেমন একটা ভয় লাগছিল না। কিন্তু এই 1-1.5 মাস এগুলো চলতে চলতে হলো কি, আমার হাজবেন্ডের ব্যবসায় প্রচন্ড পরিমাণ লস হতে শুরু করলো। মানে দেখা গেল যে যেখানে সে মাসিক একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতো, এরপরের মাসে গিয়ে দেখা যাচ্ছে তার ইনকাম হচ্ছে মানে 4 ভাগের 1 ভাগও নেই। এরকম মানে এরকম লস চলতে থাকে। ধীরে 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 সময় অতিবাহিত হতে থাকে, দেখতে দেখতে 3-4টা বছর পার হয়ে যায়, আর আমাদের অবস্থা এরকম হতেই থাকে, খারাপ হতেই থাকে। তো একটা সময় হয় কি, আমার হাজবেন্ডের বিজনেস অনেক বড় ধরনের একটা লস হয়। মানে লস তো আগেও হচ্ছিল, কিন্তু এত বড় লস হয় যেটা কল্পনা করার বাইরে। মানে তার পুরো বিজনেসটাই ডুবে যায় একদম, মানে একদিনের ব্যবধানে একেবারে নাই হয়ে যায়। তো এই অবস্থায় সে আসলে তার এটা খুব মনে আঘাত পান উনি এই ব্যাপারটায়, এবং মনের এই আঘাতটা নিয়ে উনি দুনিয়া ছেড়ে চলে যান। আমার হাজবেন্ড মারা যান। উনি মারা যাওয়ার পর হচ্ছে আমার শ্বশুর শাশুড়ি যারা ছিলেন তারাও আবার হচ্ছে অনেক মানে আঘাত পান জোয়ান ছেলে হারানোর যন্ত্রণার কারণে। তো এই পরের বছর এবার তারাও মারা যান। পরের বছর হতে না হতেই দুইজনই মারা যান। আর আমার ননদ 2টা ছিল, ওদেরও ভালো জায়গায় বিয়ে হয়ে গেছিল। তাই হচ্ছে তারা মানে আমি থাকতাম তখন হচ্ছে আমার শ্বশুর বাড়িতেই, যেহেতু ননদদের ভালো জায়গায় বিয়ে হয়েছিল এবং তারা আসলে অনেক ভালো ছিল, আমাকে নিজের বোনের মতোই দেখতো। তো তারা মানে সম্পত্তি কোনো ভাগ চায়নি, ওই বাড়িটা আমার নামে সবাই দিয়ে দিয়েছিল। ওই সম্পত্তি তো তাদের অধিকার অবশ্যই ছিল, কারণ ওটা তাদের বাবার সম্পত্তি, কিন্তু তারা আমাকে লিখে দেয় জিনিসটা আমার থাকার জন্য। কারণ আমার তো আর ইনকাম করার মতো কেউ ছিল না। আমি চলতাম হচ্ছে আমার মানে বাসা থেকে টাকা আসতো, মানে আমার মা বাবা আমাকে হেল্প করতেন, সেই টাকা দিয়ে আমি চলতাম। তো আমার হাজবেন্ড যখন মারা যায় তখন আমার দ্বিতীয় সন্তানের জন্ম হয়। তার কয়েক মাস আগেই দ্বিতীয় সন্তানের জন্ম হয় আমার। তো আমি হচ্ছে এভাবেই আমার দিনকাল কাটতে থাকে। কিন্তু এই সময়ের মধ্যে এখন পর্যন্ত ওই যে মানে চোখ মুখ সেলাই করা পশু পাখি যে মৃত অবস্থায় পড়ে থাকে বা কিছু জীবিত অবস্থায় পড়ে থাকে, এগুলো মানে বন্ধ হয়নি। যদিও এটার ফ্রিকোয়েন্সিটা অনেক কমে গিয়েছিল। মানে ধরেন যে আজ একটা পড়লো, আজকের থেকে 10 দিন পর আর একটা পড়লো, এরপরে হচ্ছে আবার 5 দিন পর, এরকম। কিন্তু আগে যখন শুরু হয়েছিল তখন মানে প্রতিদিনই হতো এরকম। তো এরকম হতো কি, মানে তারা পশু পাখিগুলো সবসময় জীবিত বা মৃত অবস্থায় থাকতো না। কখনো তাদেরকে জীবিত অবস্থায় দেখতাম, আবার কখনো দেখতাম মৃত অবস্থায়, মানে বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায়। তো এরকম হতে হতে এক সময় হচ্ছে আমার দিনকাল এভাবে চলতে থাকে। আমার ছেলেগুলো একটু বড় হয়। আমার বড় ছেলে তখন হচ্ছে মানে পরীক্ষা দিয়েছিল, আর ছোটটা হচ্ছে তখন ক্লাস 5-এ হয়তো বা পড়ে। তো এরকম হতে হতে এক সময় আমি খেয়াল করলাম কি, মানে একদিন খেয়াল করলাম আমি বাসায় এসে মানে রান্নাঘরে রান্না করছি। তো আমার ছেলে দুটি স্কুল থেকে ফিরলো। স্কুল থেকে ফিরে হচ্ছে আমার ছোট ছেলে বললো তার নাকি প্রচন্ড মাথা ব্যথা করছে, সে একটু ঘুমাবে। আমি তাকে হালকা পাতলা কিছু খাবার খাইয়ে তাকে বললাম যে তুমি ঘুমাও, আমি তোমাকে মানে 2-3 ঘন্টা পর ডাকতে দিব না। তো সে ঘুমাচ্ছে। ঘুমানোর পর আমি হচ্ছে নামাজ পড়ার জন্য আমি আমার ছেলেদের রুমে গেলাম। দেখলাম যে বড় ছেলে রুমে নেই, সে হচ্ছে বাইরে খেলতে গেছে, আর হচ্ছে ছোট ছেলে ঘুমাচ্ছে। তো আমি তাদের রুমে নামাজ পড়তে যাওয়ার সময় মানে যখনই রুমের ভেতর ঢুকবো আমার কাছে মনে হলো কি, মানে আমি রুমের ভেতর জায়নামাজটা রেখে অজু করতে বের হই।
ওদের রুমে অ্যাটাচ বাথরুম ছিল না, বাইরে ছিল ওদের বাথরুম। তো অজু করতে বের হই। অজু করে যখন আমি রুমের মধ্যে ঢুকছি তখন আমার মনে হলো যে আমার ছেলের রুম থেকে মানে কুকুরের গড় শব্দ আসছে, মানে কুকুর যেরকম গড় করে শব্দ করে সেরকম একটা শব্দ আসছে। তো আমি বেশ ঘাবড়ে যাই শব্দটা শুনে। আমি দ্রুত ভেতরে যাই দেখার জন্য যে কি হয়েছে। আমি ভেতরে গিয়ে দেখতে পাই যে আমার ছেলে কুকুরের মতো এরকম গড় শব্দ করছে। তো আমি তার কাছে গিয়ে তাকে জিজ্ঞেস করতে থাকি, ডেকে তুলি যে কি হয়েছে তুমি এরকম করছো কেন। সে উঠে বসে, কিন্তু অবাক করার ব্যাপার হলো তার চোখ এবং মুখ সে খুলতে পারছে না। মানে এই দৃশ্যটা দেখে আমি সব থেকে মানে বেশি কষ্ট পাই যে আমার ছেলে চোখ মুখ খুলতে পারছে না। আমি তখন তাকে একটা পেন আর পেপার দেই, বলি যে বাবা তুমি কি হচ্ছে তোমার, তুমি একটু এখানে বলতে মানে চোখ খুলে দেখতে না পারো, মুখে বলতে না পারো, তুমি একটু লিখে দেখাও এখানে। তো তখন সে আমাকে মানে না দেখা অবস্থাতেই খুব কষ্ট করে যতটুকু লিখে দেয়, আর আমি বুঝতে পারি যতটুকু, তাতে সে লিখেছে যে আম্মু আমি চোখ এবং মুখ খুলতে পারছি না, মনে হচ্ছে আমার চোখ এবং মুখ সেলাই করা। এটা শুনে তো মানে আমার উপর আকাশ ভেঙে পড়ে। আমি তার উপরে আয়াতুল কুরসি, দোয়া এগুলো পরে তাকে ফু দেই। তার কিছুক্ষণের মধ্যে সে আবার ঘুমিয়ে পড়ে। তো আমি তাকে ঘুমাতে দেখে মানে আমি কাঁদতে শুরু করে দিই এক প্রকার। আমি তাকে ঘুমাতে দেখে চিন্তা করি আবার কি হলো। তাকে আমি খুব দ্রুত ডেকে তুলি। ডেকে তোলার পর সে খুব নর্মাল ভাবে উঠে বসে, চোখ খুলছে, মুখ খুলছে। আমাকে সে জিজ্ঞেস করলো আম্মু তুমি আমাকে এত তাড়াতাড়ি ডেকে দিলা যে? আমি বললাম আমার মাথা ব্যথা করতেছে, আমি একটু ঘুমাই। তখন আমি বললাম আচ্ছা বাবা তোমার সাথে একটু কি হলো বলো তো, কি হয়েছিল তোমার? সে আমাকে বললো কিছুই তো না। আমি তো এই যে ঘুমালাম, তখন এই যে মাত্র উঠলাম, আমার সাথে তো কিছুই হয়নি। মানে তার কথা শুনে আমি মানে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেলাম যে এটা কি বললো। আমি না হয় ওর চোখে ভুল দেখতে পারি, কিন্তু তার হাতের লেখা, সে যে লিখে দিল সে চোখ এবং মুখ খুলতে পারতেছে না, তার চোখ মুখ মনে হচ্ছে সেলাই করে, এটা 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 তাহলে কে বললো? এটা তো সেই লিখলো। তো সেই দিনটা সেভাবে মতো চলে যায়। আমি প্রচন্ড ভয় পাই। আমি এছাড়াও বাবা মার সাথে আরো এই বিষয়গুলো শেয়ার করেছিলাম যে আমার বাসার নিচে বাসার মেইন ডোরের সামনে এরকম মৃত পশু পাখি পড়ে থাকে বা জীবিত পশু পাখির চোখ মুখ সেলাই করা অবস্থায় পড়ে থাকে। তো আম্মু তখন আমাকে বলেন যে আম্মু তখন আমাকে সাজেশন দিচ্ছেন যে তুমি আমাদের বাসায় চলে আসো, এখানে চলে আসো। কিন্তু তখন তো আমি যাইনি, কিন্তু এখন আমার ছেলের সমস্যা হচ্ছে, তাই আমি সেদিনই ব্যাগপত্র গুছিয়ে মানে যত জিনিসপত্র আছে সব গুছিয়ে আমি আমার বাবার বাড়ি চলে যাই আমার ছেলেদেরকে নিয়ে। তো হঠাৎ করে যখন আমি বাবার বাড়িতে যাই তখন আমার মা আমাকে দেখে বেশ অবাক হন যে কি ব্যাপার, তুমি কাউকে কিছু না বলে এইভাবে চলে আসলে যে? আমি তো আম্মুকে তখনও কিছু বলিনি যে আমার সমস্যা কি। আমি তো তাকে শুধু বললাম যে এমনি ওখানে একা থাকতে ভালো লাগতেছিল না, তাই তোমার এখানে চলে আসলাম, কিছুদিন থেকে যাই। কিন্তু আমার যার যাওয়ার নিয়ত নেই এটা আমি তখন আম্মুকে বলিনি। তো কিছুদিন এভাবে থাকতে থাকতে ওই বাসায় যাওয়ার পর আবার আশ্চর্য আরেকটা ঘটনা শুরু হয়। সেটা হচ্ছে আমার বড় ছেলের সাথে। আমার বড় ছেলের মধ্যে কিছু অস্বাভাবিক জিনিস আমি লক্ষ্য করতে থাকি। আমি দেখি যে তার কোনো কিছুতে মনোযোগ নেই। মানে আমার বড় ছেলেটা না খেলতে খুব পছন্দ করতো, প্রত্যেকদিন বাইরে গিয়ে তার খেলতেই হবে এরকম অবস্থা ছিল। কিন্তু সে একদম চুপচাপ হয়ে যায়। আর সে মানে দেখা যায় যে কোনো একটা জিনিসের দিকে খুব মনোযোগ দিয়ে তাকিয়েছে ঘন্টার পর ঘন্টা। মানে তাকে নাড়ানোর চেষ্টা করলেও সে নড়ে না, তার সাথে কথা বললে সে কোনো আনসার দেয় না, খেতে ডাকলে খাইতে আসে না, শুধু একটা জিনিসের দিকে অপলক তাকিয়ে থাকে। ওই জিনিসটার সামনে গিয়ে যখন দাঁড়ায় তারপরেও মনে হচ্ছে সে আমার ভেতর দিয়ে জিনিসটা দেখতে পাচ্ছে, এরকম সে তাকিয়েই থাকে অপলক। আর সে মানে একদম ঘুমাতো না, সারা রাত জেগে জেগে কি জানি দেখতো। আর কখনো কখনো যখন ঘুমাতো তখন যে 3-4 দিন টানা ঘুমাচ্ছে, ঘুম থেকেই উঠতো না। এভাবে তার শরীর ধীরে ধীরে খারাপ হতে থাকে। আমি তখন মানে যখন দেখতাম যে সে এরকম করছে আর ঘুম মাঝে মাঝে খারাপ শব্দ থেকে ঘুম থেকে জেগে উঠতো, এরকম করতো সে। তো এক সময় এরকম হওয়া শুরু হলো কি, আমি স্বপ্নে দেখা শুরু করলাম যে আমার বড় ছেলে এবং ছোট ছেলে দুইজনেরই চোখ মুখ সেলাই করা, তারা চোখ মুখ কিছুই খুলতে পারছে না, তারা শুধু কষ্টই পাচ্ছে। এইসব দেখে আমি কান্না করে ঘুম থেকে উঠতাম। তখন আম্মু আমাকে জিজ্ঞেস করতে থাকেন যে কি হলো তুমি এরকম করতেছো কেন। তখন এক সময় আমি আম্মুকে বাধ্য হয়ে মানে ব্যাপারটা বলেই দিই যে আসলে কি সমস্যার জন্য আমি বাসায় চলে আসছি। তো আম্মু আমাকে বলে যে মনে হচ্ছে এটা কোনো মানে জিন ঘটিত সমস্যা হতে পারে, তো আমরা এক কাজ করি, কোনো একটা ভালো হুজুর বা আলেম টাইপের কাউকে দেখাই। তখন আমি বলি যে না, আমি এসবে এরকম ভাবে বিশ্বাস করি না, আমি ডাক্তার দেখাবো, মানে মানসিক ডাক্তার দেখাবো, সাইকোলজিস্ট দেখাবো। তো আম্মু আমার কথায় বেশ নারাজি হন, কিন্তু তারপর আমাকে বাধা দেন না, আমি সাইকোলজিস্ট দেখাই। তো সাইকোলজিস্টের কাছে গিয়ে যখন কথা বলি তখন আমাকে উনি বলেন যে আপনার বড় ছেলে কি ছোট থাকতে মানে এই যে চোখ মুখ বন্ধ হওয়া বা সেলাই করে এরকম কিছু কি এক্সপিরিয়েন্স করেছিল? তখন আমি বলছি যে হ্যাঁ, ওর জন্মের পর থেকে তো এরকম শুরু হতো, আমাদের বাসায় এরকম মানে চোখ মুখ সেলাই করা পশু পাখি পড়ে থাকতো, এগুলো তো ও ছোট থেকেই দেখে আসছে।
তখন সে বললো যে এগুলোর ইফেক্টই হয়তো বা ওর উপরে পড়ছে, ও এই জন্যই হয়তো বা এরকম করে আছে। তখন আমি বললাম আমার ছোট ছেলের সাথেও যেরকম হলো এটা কি? তখন বললো যে এইটা কোনো সমস্যা নেই, এটা হয়তো বা ও স্বপ্ন দেখে এরকম হয়েছে, এটা কোনো সমস্যা না। তখন আমাকে বললেন যে আমার ছেলেকে কিছু মেডিকেশন দিবেন, আর এইসব ঠিক হয়ে যাবে দ্রুতই, অসুবিধা নেই। তো আমি ছেলেকে নিয়ে বাসায় আসি। প্রথম যেদিন আমি ডাক্তার দেখাই সেদিন রাতের ঘটনা। তাকে আমি ওষুধ খাইয়ে শুয়ে দিয়েছি, আর আমার ছোট ছেলে ড্রয়িং করার জন্য পেন্সিল বক্স খুঁজছিল। তাই আমি বললাম যে তোমার বড় ভাই রুমে যাও, সেখানে ওর প্যাস্টেল কালারের পেন্সিল আছে, তুমি নিয়ে আসো গিয়ে। তো সে ওখানে যায়, যাওয়ার পরে প্রায় আধা ঘন্টা হয়ে যায়, সেই রুম থেকে ফিরে আসে না। আমি তার হাতে কোনো কাগজও দেখিনি যে সে নিয়ে গেছে ড্রয়িং করার জন্য। তো আমি বেশ অস্বস্তি অনুভব করতে থাকি। আমি তখন উঠে আমার বড় ছেলের রুমে যাই, গিয়ে দেখি আমার ছোট ছেলে ফ্লোরে অজ্ঞান হয়ে পড়ে আছে, তার হাতে রং পেন্সিল, আর আমার বড় ছেলে তার উপরে উঠে বসে আছে এবং কি কি যেন পড়ে তার উপরে ফু দিচ্ছে। আমাকে দেখে আমার দিকে তাকিয়ে বিচ্ছিরি একটা হাসি এবং একটা চিৎকার দিয়ে সেও অজ্ঞান হয়ে যায়। তো আমি তাদের দুজনকে বিছানায় শুয়ে দিই এবং সেই রাত তাদের সাথে আমি কাটাই। আমার বাবা মাও সেদিন সেই রুমেই ছিলেন। তো আমি পরদিন আবার ডাক্তারের কাছে যাই, গিয়ে ডাক্তারকে এই কথাগুলো বলি। ডাক্তার তখন বলেন যে আপনার ছেলে ছোটবেলা থেকে এগুলো এক্সপিরিয়েন্স করতে করতে সে এগুলো তার মধ্যে বসে গেছে, এবং সে এখন এই ক্যারেক্টার গুলো যেগুলো যারাই আর কি এই পশু পাখিগুলোর মুখ সেলাই করতো সেগুলোর মধ্যে নিজেকে হয়তো খুঁজে পায়, সেরকম ক্যারেক্টার সে তার মধ্যে বিল্ড আপ হয়ে গেছে, এই জন্য হয়তো তার সাথে প্রবলেম হচ্ছে। তো ডাক্তার চিকিৎসা শুরু করেন, মাঝে মাঝে আবার হসপিটালে অ্যাডমিটও করে ফেলতেন, কিন্তু কোনো উপকার কিচ্ছু হয়নি, অবস্থা আরো খারাপ হতে থাকে। আমার ছোট ছেলে তো তেমন সমস্যা হয়নি, তেমন কিছু হয়নি, কিন্তু বড়টার অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হতে থাকে। এত খারাপ অবস্থা হয় যে সে বিছানায় পড়ে যায়, সে ফেল করে তাকিয়ে থাকে, খায় না কিছু না, কখনো ঘুমায় না, এরকম চলতেই থাকে। শরীর স্বাস্থ্য সুখে একদম কঙ্কাল হয়ে যায় সে। তো আমি মা হিসেবে এইসব মেনে নেওয়া তো আমার পক্ষে পসিবল না। তো আমি একদিন বড় ছেলের রুমে নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ, আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও, আর যদি ওর কপালে সুস্থতা লিখা না থাকে তাহলে এই কষ্ট ওকে ভোগ করতে না দিয়ে ওকে তোমার কাছে নিয়ে নাও। এখন আপনারা চিন্তা করেন যে আমি মা হিসেবে এরকম একটা ছেলের জন্য আমি এরকম একটা দোয়া করলাম। কেন করলাম? কারণ আমার ছেলের কষ্ট আমি দেখতে পারছিলাম না। আপনারা বুঝতেই পারছেন যে আমার মানসিক অবস্থা তখন কতটা খারাপ ছিল। তো আমি দোয়া করতেই আছি, এমন সময় দেখলাম আমার ছেলে ঘুম থেকে উঠে বসে আমার দিকে তাকালো। আমার দিকে তাকিয়ে তার চোখ বন্ধ, সে মুখ খুলতে পারছে কিন্তু চোখ খুলতে পারছে না, বন্ধ। আমার দিকে তাকিয়ে আমাকে বলল যে আমি একটা মহিলা কণ্ঠে বলল যে আমি একটা জিন। আমি তাকে বললাম জিন মানে আপনি আসলে কে? আমাকে পরিষ্কার করে বলেন, আপনি কে, কোন জিন আপনি? তখন সে আমাকে বলে যে এত কিছু জানতে হবে না, আমি একটা জিন, আমাকে এক জাদুকর আপনার ছেলের উপরে পাঠাইছে, আমি আপনার ছেলের যা কিছু হচ্ছে, ক্ষতি টুতি যা কিছু সব আমি করছি। তখন আমি তাকে খুব রাগান্বিত হয়ে নানা ধরনের যত রকমের আমি তাকে পারি অপমান করি এবং উল্টাপাল্টা কথা শুনাই তাকে, বলি যে তোর কি লজ্জা নাই? তুইও তো আল্লাহর একটা সৃষ্টি, তুই আল্লাহর আরেক সৃষ্টির সাথে এরকম কিভাবে করতে পারলি? তখন সে আমাকে বলে দেখেন বোন, আমার আসলে কিছু করার নেই, আমি বাধ্য হয়ে করছি এই কাজ। যেই জাদুকর আমাকে এই আপনার ছেলেকে কষ্ট দেওয়ার জন্য পাঠাইছে, সেই জাদুকর আমার মেয়েকে বন্দি করে রাখছে। এখন আমি যদি আপনার ছেলেকে কষ্ট না দিই, এভাবে তিলে তিলে কষ্ট না দিয়ে মেরে না ফেলি, তাহলে সে আমার মেয়েকেও মেরে ফেলবে। আপনার কাছে আমি একটা অনুরোধ করছি, আপনি একটা ভালো হুজুরের সন্ধান করেন, তার কাছে যান, গিয়ে আপনার ছেলেকেও বাঁচান, আমার মেয়েকেও বাঁচান। সে আমার কাছে মোটামুটি কান্নাকাটি করে এই কথাগুলো বলে। আমি তাকে বলি ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তখন আমি আমার মায়ের সাথে এই জিনিসগুলো শেয়ার করি। আম্মু তখন আমাকে বলেন যে আমি তো তোমাকে আগেই বলছিলাম যে এটা এই ধরনের কোনো সমস্যা হতে পারে, তখন তো তুমি আমার কথা পাত্তা দিলা না। তারপর শুরু হয় আমাদের হুজুর খোঁজার এক না শেষ হওয়া সফর। আমরা বহুত হুজুর, বহুত পীর সাহেব, ফকির, বহুত কবিরাজ, অনেক কিছু দেখেছি, কিন্তু কোনো লাভ নেই। অনেকে দেখা যেত যে টাকা খাওয়ার ধান্দা ছিল, ভণ্ড ছিল। টাকা বড় ব্যাপার ছিল না আমার, আগেই বললাম যে আমার পরিবারের কাছে টাকা পয়সার অভাব ছিল না, আর আমি ছিলাম আমার পরিবারের একমাত্র মেয়ে, একমাত্র সন্তান। তো টাকা পয়সা নিয়ে তো প্রবলেম ছিল না, আমি পানির মতো টাকা খরচ করেছি, কিন্তু কোনো সুবিধা পাইনি। তারপর রাজশাহীর কোন এক জায়গায় এক হুজুরের সন্ধান পাই। উনি লোকমুখে শুনি যে উনি নাকি জিন পালেন, উনি জিনের মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান করেন। তো আমি তখন আমার ছেলেকে নিয়ে রাজশাহীতে যাই। রাজশাহীতে যাওয়ার পর আমি জানতে পারি যে সেই হুজুর বা পীর যেটাই বলি না কেন, উনি চিল্লা করতে গেছে।
তো চিল্লাতে উনি মোটামুটি 20 দিন বা 25 দিনের মতো চিল্লায় থাকবেন। তো আমরা করি কি রাজশাহী থেকে আর ব্যাক না করে সেখানে একটা হোটেলে থাকতে শুরু করি 20 দিনের মতো। তো যখন হচ্ছে খবর পাই যে মানে হুজুর ফিরে আসছেন, তখন আমরা তার কাছে যাই। তার কাছে যাওয়ার পরে আমি তাকে কিছুই বলিনি, সেই আমাকে বলতে থাকে যে আপনার বাসায় যে ওই মানে পশু পাখির মুখ সেলাই করা অবস্থায় থাকতো, কিছু মৃত অবস্থায় থাকতো, কিছু জীবিত অবস্থায় থাকতো, সেগুলোই হচ্ছে আপনার বাসায় কালো জাদু করার মাধ্যমে আসছে। কেউ আপনার উপর কালো জাদু করে সেগুলো আপনার বাসায় রেখে গেছে, এবং এই জন্যে আপনার হাজবেন্ডের বিজনেসে এরকম একটা লস হয়, এবং এই জন্য আপনার হাজবেন্ড মারাও যায়। আর হচ্ছে একটা কাক, চোখ সেলাই করা কাক পড়েছিল আপনার বড় ছেলে। সেই কাকটা যখন ছোট ছিল সে তো বুঝতো না, সে ওই কাকের একটা পশম বা হচ্ছে পালক মুখের মধ্যে নিয়ে নিয়েছিল, এবং সেই জন্য সেই জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছে। জাদু তো আপনার পুরো পরিবারের উপরেই করা হয়েছে, কিন্তু আসলে এটার বেশি প্রভাব পড়তেছে এখন আপনার ছেলের উপরে, কারণ সে ওই জাদু করা কাকটার পালক মুখে নিয়ে গিয়েছিল। তখন আমি তাকে বলি যে হুজুর তাহলে এখন আমি কি করব? তখন হুজুর আমাকে বলে আমি একটা দোয়া দিচ্ছি, এই মানে একটা কাগজে লেখা একটা দোয়া দিচ্ছি, এই কাগজটার দোয়াটা সবসময় হচ্ছে আপনারা মুখস্থ করবেন। আর হচ্ছে প্রত্যেকদিন রাতে সন্ধ্যার দিকে মাগরিবের আজানের পর, মাগরিবের নামাজ পড়ার আগে ওই কাগজটার লেখা দোয়াটা পড়ে পানিতে ফুদিয়ে ওই পানিটা আপনার ছেলেকে প্রত্যেকদিন খাওয়াবেন, একদিনের জন্য মিস না যায়। এটা আপনাকে মোটামুটি 2 থেকে 3 বছর কন্টিনিউ করতে হবে। এরপর আর তেমন কোনো সমস্যা হবে না। তবে এখানে একটা শর্ত আছে। শর্ত হচ্ছে আপনাদেরকে এই দেশ ছাড়তে হবে। এই দেশে আপনারা আর থাকতে পারবেন না। এই দেশে থাকলে আপনার ছেলেকে আমি কেন, কেউই ভালো করতে পারবে না। তখন আমি বললাম যে আচ্ছা মানে হুজুর আসলে এই জাদুটা কে করছে, আমাকে কি বলা যাবে? তখন আমাকে বললেন যে আপনি আমাকে এত প্রশ্ন করবেন না, আপনার কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। আমি শুধু এইটুকুই বলতে পারবো, আপনার আজ থেকে এই সমস্যা আর হবে না যদি আপনি নিয়মগুলো মেনে কাজ করেন এবং এই দেশ ছেড়ে দেন, যত দ্রুত সম্ভব এই দেশ ছেড়ে দেন। এরপরে হচ্ছে আমার সবকিছু গোছগাছ করে স্পেনে চলে আসি। এখানে আমার সিটিজেনশিপও হয়ে যায়, কারণ আমি বেশ উচ্চশিক্ষিত ছিলাম, সেখানে চাকরি করতাম, সিটিজেনশিপ সহজেই পেয়ে যাই। এবং হুজুরের কথা মতো সেই সমস্যা আমার ছেলের সাথে আর কখনোই হয়নি। এখন মাশাআল্লাহ আমার বড় ছেলে হচ্ছে ডাক্তার এবং ছোট ছেলে হচ্ছে নিজের বিজনেস দেখে। তারা সবাই খুব ভালো আছে, এবং সেই পানি আমি তাকে 3 বছর হুজুর বলছি আমি তাকে 4-4.5 বছর খাইয়েছি। এবং আজ স্পেনে আসার পরে আজ পর্যন্ত আমি কখনো আর দেশে ফিরে যাইনি। তো এই ছিল আমার ঘটনা। কখনো ভাবিনি যে ঘটনাটি শেয়ার করব food.com এ আপনাদের সবার উদ্দেশ্যে। আমার বয়স হয়েছে অনেক এখনো, তারপর আমি food.com শুনি। আপনারা হচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন, ছেলেদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। তো এই কথা বলে হচ্ছে আন্টি তার ঘটনা শেয়ার করেন। তো এই ছিল আসমা আন্টির শেয়ার করা ঘটনা। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ফিরে আসবো নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।